নীলা, এই নীলা, তুমি এখনও রেডি হওনি? গ্রেটারের ওপর আদাটা গ্রেট করতে করতে হাতের কনুই দিয়ে চোখটা সামান্য চেপে ধরে নাকের পানিটা মুছতে মুছতে আধ ভেজা চোখে নাকি গলায় বলল, কেন? শ্বশুরকে দেখে রান্নাঘর থেকে বের হয়ে গেল দুই ছেলের বউ। যাওয়ার সময় একজন আরেকজনকে একটু মজার ছলে ধাক্কা মারল। পলাশের চোখ এড়ায়নি ব্যাপারটা, এড়ানোর কথাও নয়। 40 বছর উচ্চ আদালতের বিচারক হয়ে বসে থাকতে থাকতে সব চোখে পড়ে, কিন্তু দেখে না সে খুব একটা। রান্নাঘরে না আসা পলাশের বহু বছর। রান্নাঘরটা এখন অনেক আধুনিক, সব ক্যাবিনেট, কিচেন চিমনি, ইলেকট্রিক চুলা, ওভেন, ব্লেন্ডার সব একেবারে পরিপূর্ণ। আগে প্রতিদিন প্রায় সিলিন্ডার চেক করতো পলাশ, শেষ হওয়ার আগে যাতে আনতে পারে, কারণ নীলা ওসব কিছু বুঝতো না। শুক্রবারে কোন দিন খিচুড়ি খাওয়ার বায়না ধরলে পলাশকে দিয়ে আলু পেঁয়াজ কাটাতো নীলা। আর মাসের প্রথম দিকে কখনো কখনো খাসির মাংস আনা হলে মোড়া নিয়েই পাশে বসে থাকা হতো। আর একটু ঝাল দাও, বেশি লেবু দিও না। রান্না শেষ হওয়ার আগেই চুলা থেকে স্টিলের বাটিতে 3-4 পিস দিত। খেয়ে বলো তো কেমন হলো, আর কিছু লাগবে কিনা। নীলার হাতে জাদু ছিল নাকি পাশে বসায় নীলার ভালোবাসায় শিখতে হতো বুঝতে পারতাম না। এত মজা লাগতো সব। নীলা হাতটা ধুয়ে বলল, কি গো, তোমাকে না বলেছি এইভাবে নীলা নীলা করো না। বউরা হাসে তো, বড় খোকার নাম ধরে ওর মা ডেকো, সবাই যেমন ডাকে। সিংকে ভেজানো মাছ মাংস দেখে পাশ ফিরে বলল, আমি তোমাকে আগে চিনি নাকি ওকে? তোমার থেকে তো ছেলে, তোমার তো আর কেউ নেই যে তোমার নাম ধরে ডাকবে। সবাই তো মা, কাকি, মাসি, পিসি, ঠাম্মি, দিদা এইসবেই ডাকে। চুল থেকে প্রায় খুলে যাওয়া লালচে সবুজ গামছাটা আবার একটু ঘুরিয়ে লাগিয়ে বলল, তা সময়ের সাথে সাথে তো মানতে হবে। তুমি কি করছো রান্নাঘরে? 4টে বাজে, তুমি এখন রান্নাঘরে কি করো? আর এখন স্নান করলে কেন? আবার মাছ মাংস কেন? তোমাকে না বললাম আজ আমরা বেরোবো? বাসায় আজ ছোটো খোকার অফিসের কলিগ নাকি আসবে, তাই আর কি। আর ওরা কেউ তো ফ্রি নেই আজ। ওরা আবার কারা? আমি আর তুমি যাচ্ছি শুধু। চলো রেডি হও। কি যে বলো, বউরা একা সামলাতে পারবে? আর এখন কোথায় বা যাব? তুমি একা সব সামলাতে আর 3 বউ মিলে 4 জনকে খাওয়াতে পারবে না? আর না পারলেও সমস্যা নেই, এখন ওরা তো সব অনলাইন অর্ডার করে। আচ্ছা, তুমি পারবে না বুঝি? আমি বলে দিচ্ছি। আরে না না, শোনো না। বলার আগেই বেরিয়ে গেল পলাশ। ড্রয়িং রুমে বড় বউ বাচ্চাকে কি যেন খাওয়াচ্ছে। মেজো খোকা ল্যাপটপ নিয়ে বসে আছে। ছোট খোকা ওর 5 মাসের বাচ্চার পেটের ওপর বসিয়ে সোফায় শুয়ে টিভি দেখছে। ওর বউ শপিংয়ে গিয়েছে। বৌমা, তুমি কি রান্নাটা সামলাতে পারবে না? কেন পারবো না বাবা, আমিই তো করি। বলতে গিয়ে থমকে গেল। ছোট খোকা, তোর নাকি গেস্ট আসছে আজ? বড় বৌমা সব পারবে বলল, আর যদি না হয় তোরা সব অনলাইনে অর্ডার করিস, করে দিস। আমি আর তোর মা বের হচ্ছি। মেজো ছেলে মাথা তুলে বলল, কোথায়? সেটা আমাদের ব্যাপার। এমনভাবে বলল আর কেউ প্রশ্ন করার সাহস পেল না। অনেকটা জোর করেই রুমে নিয়ে গেল নীলাকে। রেডি হও। নীলা জানে এখন কিছু বলে লাভ নেই। ও আলমারি খুলে বড় মেয়ের দেওয়া সাদার মধ্যে হালকা কাজের শাড়িটা বের করলো। পলাশ আবার হুঙ্কার দিল, আমি এখনও বেঁচে আছি তো? কি অলক্ষণে কথা, কোনটা পরবো বলে দাও। পলাশ দেওয়ালে লাগানো ওদের আগের একটা ছবি দেখিয়ে বলল, এইটা ঘিয়ে রঙের লাল বড় পাড়ের শাড়িটা। এইটা? কি যে বলো, এইটা তো বড় বউকে দিয়ে দিয়েছি আগে। তাহলে হলুদটা পরো। নীলা ভালো করে দেখলো ওকে। আজ হয়েছেটা কি? অবশ্য এখন প্রায় এমন করে, রিটায়ার্ড হলো মাত্র 6 মাসও হয়নি, প্রায় এমন উটকো জ্বালা। ভালো অবশ্য লাগে, কিন্তু বউদের মুখ টিপে হাসা বড় লজ্জা দেয়।
বড় বউয়ের কাছ থেকে শাড়িটা এনে পরে নীলা। পলাশ বরাবরের মতো নিচু হয়ে বসে কুচিটা ঠিক করে দেয়। প্রায় অনেক বছর পর দুজনের একা বের হওয়া। গাড়ি থেকে নেমে অবাক হলো নীলা। পার্কে এসেছে ওরা। পলাশের এখনও শক্ত শরীর। কালো পাঞ্জাবি পরলে, চোখে চশমা লাগালে নীলার এখনও কেমন যেন লাগে ওকে দেখলে। নীলার চোখের অবাক হওয়া দেখে ওর হাত ধরে পার্কে ঢুকে গেল পলাশ। এই বয়সে প্রেম করবে নাকি? প্রেম করার বয়স তো করা হলো না, এখন তা পূরণ করি চলো। সবাই আর চোখে তাকাচ্ছে। পলাশ নির্ভক হেঁটে যাচ্ছে। কিছুক্ষণ পর নীলারও ভালো লাগছে। কত বছর একা দুজনের বের হওয়া হয় না, মনেও পড়ে না। নিজেকে যেন এখন সে কলেজ থেকে পালিয়ে আসা কিশোরী মনে হচ্ছে। তা মনে হতেই মনে পড়ল এই পার্কে আগেও এসেছে ওরা। তবে এখন অনেক চেনাই যায় না কিছু। অনেকক্ষণ হেঁটে বসলো দুজন। আইসক্রিম খাবে? দূর, ঠান্ডা লাগবে তো। মানুষে কি বলবে, বুড়ো বয়সে আইসক্রিম? আইসক্রিমের কোথায় লেখা আছে যে বুড়ো বয়সে খাওয়া যায় না? পলাশ আইসক্রিম নিল। নীলা খাচ্ছে। সে কিশোরী নীলার মতো। আজ পলাশ সে ডুবন্ত প্রেমিকের মতো তাকিয়ে আছে। তুমি আইসক্রিম খুব পছন্দ করতে, আর খেতে না কেন? বড় খোকার ঠান্ডার ধাত ছিল যে, আমি খেলে ও চাইতো, তাই আর খাওয়া হতো না। যখন ঠিক হলো আর কেউ বলতো না খেতে। সবার জন্য করতে করতে আমরা নিজেদেরটা করতে ভুলে যাই। এরপর রেস্টুরেন্টে গেল ওরা। হঠাৎ কেক আসায় অবাক হয় নীলা। আজ নীলার জন্মদিন। কারো মনে থাকে না অবশ্য। নিজেরও মনে না থাক এই চেষ্টাই করে নীলা। কিন্তু মনে থাকে ঠিক পলাশের। ছেলে মেয়ে নাতিরা সবাই ঘরে, আমরা একা একা কেক কাটবো? বাচ্চারা যখন একটু বড় হলো, ওরা ওদের জন্মদিন বন্ধুদের সাথে পার্টি করে কাটাতো। এরপর প্রেমিকার সাথে একা বিশেষ দিন। এখন বাচ্চা নিয়ে বাইরে যায়। আমরাই তো ওদের জন্ম দিয়েছি। আমাদের না জানিয়ে যদি ওরা খুশি হতে পারে, আমরা একটু নিজের খুশি নিজেদের মতন করতে পারবো না কেন? বাচ্চা বড় হলে যেমন আমরা ছাড় দিই, ওদের উচিত আমাদের ছাড় দেওয়া। কেক কেটে পলাশ ফেসবুকে ছবিও আপলোড করলো। বাসায় গেল 11:30টায়। নীলার মনে কেন যেন ভয় কাজ করছে, যেন এখন মাকে জবাব দিতে হবে ওর। বাসায় ঢুকে অবস্থা থমথমে। টেবিলে তখনও আধ খাওয়া খাবার পড়ে আছে। সবাই তাকিয়ে আছে। পলাশ কেকটা ছোট বউয়ের হাতে দিল। নীলা রান্নাঘরের দিকে যেতে চাইলে টেনে রুমে নিয়ে যায় পলাশ। যাবার সময় বলল, কাল সকালে সবাই থেকো, জরুরি কথা আছে। পারলে বোনদেরও ফোন দিও। নীলা রুমে ঢুকে অবাক হলো। শাড়ি খুলতে খুলতে বলল, কি ব্যাপারে কথা বলবে? সম্পত্তি? না, তোমার রিটায়ারমেন্ট। এই বলে ওয়াশরুমে চলে গেল। পরের দিন সবাই এসেছে। নীলা পলাশের পাশে। পলাশ বলল, একটু চা পেলে ভালো হতো। নীলা উঠতে যাচ্ছিল। ওকে বসিয়ে দেওয়ায় মেজ বউ উঠে গেল। মেয়েরাও এসেছে। বড় মেয়ে বলল, তোমরা নাকি কাল ঘুরতে গিয়েছো বাসায় গেস্ট ফেলে, আবার ফেসবুকেও ছবি দিয়েছো। তোমাদের জামাই কি লজ্জা দিল আমায়। ছোট মেয়ে বলল, আমার ননদ তো আমাকে ফোন দিয়েই বলল, কি বাজে অবস্থা। বউরা মুখ টিপে টিপে হাসছে। পলাশ বলল, অভ্যাস করে নাও, না হলে আমাদের আইডি ব্লক করে নাও, কারণ এখন থেকে রোজ নতুন কিছু দেখবে ফেসবুকে। আমি আর তোমার মা ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছি কাল। সবার মুখে এক শব্দ। এতক্ষণ চুপ ছেলে ও ছেলের বউ। এইবার মুখ খুলল। এখন বাচ্চাদের পরীক্ষা, অফিসের চাপ, আমার বেবি তো এখনো ছোট, সামনে আমার মায়ের অপারেশন। কতদিন লাগবে? কখন ফিরবে? পলাশ চুপ করে শুনছে। হাত তুলে সবাইকে চুপ করিয়ে দিল। তোমাদের ছোটবেলায় বান্দরবান একটা টিলায়
আমাদের একটা বাংলোতে বেড়াতে নিয়ে যেতাম, মনে আছে? হ্যাঁ, ফেরার পরে আমরা ওখানে থাকব, আমি আর তোমার মা, সাথে শিউলিও যাবে। সবাই এইবার একসাথে চেঁচিয়ে উঠল, তোমরা যাবে? যাও, শিউলি কেন? আমি তোমার মায়ের রিটায়ার্ডের ব্যবস্থা করেছি, তাই যাবে। এতে তোমাদের আপত্তি থাকার কথা না। আমি বলছি না তোমরা কেউ খারাপ ব্যবহার করেছো, সম্মান করছো না। আমরাও কখনো তোমাদের কোনো কিছু অপূরণ রাখিনি, কিন্তু আমরা তোমাদের জীবন তোমাদের হাতে ছেড়ে দিয়েছি। এইবার আমাদের পালা। আমার মা পছন্দ করে, খুব শখ করে নীলাকে ঘরের বউ করে এনেছিল। আমরা 6 ভাই বোনের সংসারে মাকে আমরা অবসর দিতে পারিনি। আমি তোমার মাকে আলাদা কিছু কখনো দিতে পারিনি, সবার জন্য আনতে হতো। ওর কখনো কোনো অভিযোগ ছিল না। কাজের সূত্রে এইখানে এলাম। একে একে তোমরা হওয়ার পর তোমার মায়ের মা হওয়া শুরু হয়েছে বটে, শেষ হয়নি। আজ অবধি চলছে সে দায়িত্ব। আমি এখন রিটায়ার্ড হয়েছি। আমি বুঝতে পারছি একটা সময়ের পর শরীর আর মনের রিটায়ার্ড হওয়া দরকার, অনেকটা জরুরি। আমি রোজ হাঁটছি, শুয়ে বসে খাচ্ছি, কিন্তু তোমার মা পারছে না। বলছি না তোমার মা একা করছে, কিন্তু তোমার মায়েরও রিটায়ার্ড হওয়ার সময় এসেছে। আমি তাড়াতাড়ি উঠি, তাই তোমার মাকেও আগে উঠতে হয় আমার জন্য। তোমরা একে একে বাইরে যাও, বাচ্চাদের ঘরে রেখে যাও। কখনো জিজ্ঞেসও করো না মা তুমি যাবে কি না। আসলে আমার ভুল ছিল, এইটা আমার আগেই করা উচিত ছিল। কারো অসুখ মাকে লাগবে, মেয়ের অসুখ মাকে লাগবে, হসপিটালে রাত কাটাতে হবে তখনও মাকে লাগবে, একটু রান্নার চাপ মাকে লাগবে। কিন্তু তোমার মায়ের অপারেশনের সময় সবারই অসুবিধা ছিল। কারোর বাচ্চার পরীক্ষা, কারোর কাজের বুয়া নেই, কারোর অফিসের চাপ। তখন শুধু শিউলি ছিল। তোমরা এখন সবাই যথেষ্ট সচ্ছল আর সংসারী। যদি বলো কারোর ওপর কাজের চাপ পড়ে যাবে মা না থাকলে, তোমরা নিজেদের সংসার নিজেরা করে নাও, এইটা খারাপ না। আমরাও করেছি। তখন হয়তো বুঝবে কেন তোমার মায়ের রিটায়ার্ড হওয়ার দরকার। তোমাদের দরকার হলে আমরা অবশ্যই ফিরে আসব। চাইলে তোমরাও যেতে পারো, আমাদের আপত্তি নেই। কথাটা বলে উঠে গেল পলাশ। আর শোনো, কাল আমাদের 10টার ফ্লাইট। বড় বউ বলল, আপনারা একা যাবেন? কিছু হয়ে গেলে সামলাতে পারবে মা? তোমরা হয় জানো না, জানলেও ভুলে গিয়েছো, তোমাদের মা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী ছিল। একবার সুযোগ পেলে আবার ফিরে আসবে নিজের রূপে। সবাই দাঁড়িয়ে আছে। পলাশ নীলার হাত ধরে গাড়িতে তুলতে গিয়ে শাড়িটা আবার একটু খুলে গেল। পলাশ নিচু হয়ে বসে কুঁচি ঠিক করে দিতে সবাই এমনভাবে তাকিয়ে আছে যেন পাহাড় নড়তে দেখছে। অনেকদিন পর সমুদ্রের নীল পানিতে পা ডুবিয়ে বসে নীলাকে এক বুক কৌতূহল নিয়ে, অজানা রঙিন ভবিষ্যৎ নিয়ে বসে থাকা এক তরুণী লাগছে। পলাশ পাশে বসে বলল, কি গো, কেমন লাগছে রিটায়ারমেন্ট? যেন বেঁচে উঠলাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।